বাংলা সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক যে ধারাবাহিক বক্তৃতা বা ক্লাস, এটি অষ্টম ক্লাস। এই ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। বাঙালির ইতিহাস ও সংস্কৃতির পাঠ থেকে বাঙালির সমাজ ও রাজনীতির পরিচয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি এই বিষয়ে আজ সমাজ ও রাজনৈতিক সমাজ ও রাজনীতি অধ্যায়টিতে আমরা সকলে মিলে প্রবেশ করব। এই অধ্যায়ে আমরা দেখব বাঙালির সমাজ ও রাজনৈতিক ইতিহাস কিভাবে চলেছে, কিভাবেই বা প্রাচীন যুগের বাঙালি আজকে একটি সুগঠিত রাষ্ট্রে সুশৃঙ্খল জীবন যাপন করছে, বিশ্বের বুকে নিজস্ব জাতিসত্তা, নিজের ভূখণ্ডকে সমুজ্জ্বল রেখে কিভাবেই বা এগিয়ে চলেছে তাদের সমাজ, রাজনীতি এবং জীবনের নানা অনুষঙ্গ। ধারাবাহিকভাবে অন্যান্য অধ্যায়গুলোতে আমরা বাঙালির যে বিষয়গুলো জেনেছি তারই ধারাবাহিকতায় সমাজ ও রাজনৈতিক প্রসঙ্গে প্রবেশ করব। সমাজ ও রাজনীতি মানব সভ্যতার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে সমাজ ও রাজনীতির নানা অনুষঙ্গ। টিকে থাকার তাগিদেই একসময় মানুষ সমাজবদ্ধ হয়েছিল। সময়ের বিবর্তনে, জীবন পদ্ধতির পরিবর্তনের সাথে সাথে সমাজেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। সমাজবদ্ধ মানুষ তার নিজস্ব চিন্তা চেতনা ও আইন কানুন গড়ে তুলে সভ্যতার বিবর্তনে এক পর্যায়ে প্রতিষ্ঠা করে রাজনীতির আদর্শ। রাজনৈতিক দল ও রাজনীতি সম্পর্কিত নানা সংগঠন বাঙালির ইতিহাসের দিকে তাকালে দেখা যায় নানা বিবর্তনের মাধ্যমে রূপান্তর ও গ্রহণ বর্জন দ্বারা এখানকার সমাজ ব্যবস্থা ও সমাজ কাঠামো গড়ে উঠেছিল। বাঙালির রাজনীতির ইতিহাসও এমনিভাবে ক্রম বিবর্তনের দ্বারাই সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়েছিল। এখন এই সমাজ ও রাজনীতি বিষয়ে দুটিকে পৃথক পৃথক ভাবে আমরা একটু জানবার চেষ্টা করব। প্রথমেই চলো একটু জেনে আসি সমাজ বিষয়ে। আদিকালে সমাজ বলতে প্রধানভাবে পারস্পরিক সম্পর্ককে নির্দেশ করত। এজন্য ম্যাকাইভার বলেছিলেন, সামাজিক সম্পর্কের পূর্ণাঙ্গ রূপই হলো সমাজ। সমাজ বিজ্ঞানী গিডিংস মনে করেন, মানুষকে নিয়েই সমাজ। মানুষ পরস্পরের সাথে যৌথভাবে মিলেমিশে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যদি একত্রিত হয় বা কোনো সংগঠন গড়ে তোলে তবে তাকে সমাজ বলে। এই সমাজের উৎপত্তি হলো কবে থেকে? আদিমকালে মানুষ ছিল প্রকৃতির উপর নির্ভরশীল। তারা ছিল অসহায় ও নিঃস্ব। সে যুগে মানুষ নানা সমস্যায় জর্জরিত ছিল। অস্তিত্ব টিকিয়ে রাখাটাই ছিল কঠিন কাজ। প্রাকৃতিক দুর্যোগ, ঋতুচক্রের আবর্তন, খরা, প্লাবন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের সাথে
সংগ্রাম করে এককভাবে টিকে থাকা মানুষের পক্ষে অসম্ভব ছিল না। এমনই অবস্থায় মানুষ একে অপরের সঙ্গে একতাবদ্ধ হওয়ার প্রয়োজন অনুভব করল। মানব সমাজের উৎপত্তি ও বিকাশের কারণ খুঁজতে গিয়ে সমাজ বিজ্ঞানীগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে মানুষ সর্বপ্রথম দলবদ্ধভাবে বাস করত, তারপর তাদের মধ্যে গড়ে ওঠে পারস্পরিক সম্পর্ক এবং সৃষ্টি হয় সমাজ। তো যে সমাজ সৃষ্টি হয় সেই সমাজের বৈশিষ্ট্য কেমন? মানুষ নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য সেই আদিকাল থেকে সমাজবদ্ধ হয়েছিল। নানা কারণ সমাজবদ্ধ মানুষ একে অপরের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা থেকে সৃষ্টি হয় এক ধরনের মিথস্ক্রিয়ার দ্বারা গড়ে ওঠে সামাজিক সম্পর্ক, এবং এভাবেই গড়ে ওঠে সমাজ নামের সংগঠন। সমাজ গঠনের প্রক্রিয়া যদি আমরা পর্যালোচনা করি তবে নিম্নোক্ত বিষয়টি লক্ষ্য করা যায়: নির্ভরশীলতা, মিথস্ক্রিয়া, সামাজিক সম্পর্ক ও সমাজ। এগুলিকে ব্যাখ্যা করলে যেটি দাঁড়ায় যে প্রথমত মানুষ একে অপরের সাথে যখন নির্ভরশীল হয় তখন উভয়ের মধ্যে একটি সামাজিক সম্পর্কের তৈরি হয় এবং এই থেকেই তৈরি হয় সমাজ। এটি তো গেল সমাজ বিষয়ক একটি ধারণা। প্রিয় শিক্ষার্থী, চলো একটু জেনে নেওয়া যাক বাঙালির সমাজ কেমন ছিল। বাঙালির সমাজ গঠন ছিল মূলত কৌমভিত্তিক। বাংলার জনগোষ্ঠী পরিচিত হতো নানা রকম কৌম জাতির দ্বারা। কৌমগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল পণ্ডু, বঙ্গ, কবট ইত্যাদি। পণ্ডু কৌমগোষ্ঠীর পরবর্তী বংশধর হলো পৌর জাতি। কবট কৌমের বংশধররা এখন কৈবর্ত নামে পরিচিত। বাংলার আদিম সমাজের দিকে তাকালে বাগদি, হারি, ডোম, বাউরি প্রভৃতি জাতির পূর্বপুরুষদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। মৌর্য শাসনামলে রাঢ় অঞ্চলে বসবাস করত বাগদিরা। মানব ধর্মশাস্ত্রের মনু কৈবর্তদের বর্ণসংকর জাতি বলে অভিহিত করেছেন। বিষ্ণু পুরাণে এদের উল্লেখ করা হয়েছে অদ্রাক্ষণ্যে বলে। বাঙালির প্রাচীন জনগোষ্ঠী অর্থাৎ আদি পুরুষদের মধ্যে উল্লেখযোগ্য হল কৈবর্তরা। কৈবর্তদের সংস্কৃতি এবং জীবন যাত্রা প্রণালী আর্যদের সংস্কৃতি থেকে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত ছিল। কৈবর্তরা বেশ শক্তিশালী ছিল। বিশেষ করে পাল শাসনামলে তাদের প্রবল প্রতাপ লক্ষ্য করা যায়। একসময় কৈবর্ত নেতা দিব্যক পাল রাজাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। পাল রাজ দ্বিতীয় মহিপালকে হত্যা করে বরেন্দ্রভূমিতে রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং বেশ কিছুদিন রাজত্বও করেছিলেন। পরবর্তীকালে তার উত্তরাধিকারীরা বরেন্দ্র অঞ্চল শাসন করে। এদের মধ্যে রুদ্রক ও ভীম উল্লেখযোগ্য। বাংলার সমাজে কৈবর্তদের প্রবল প্রতাপ ছিল। কৈবর্তদের অনেকে ব্রাহ্মণ্য ধর্ম ও সংস্কৃতি গ্রহণ করেছিল। তারা সংস্কৃত ভাষায় বিশেষভাবে দক্ষতা অর্জন করেছিল। অনেকে সংস্কৃত কাব্য রচনা ও সাহিত্য চর্চা করেছে। প্রাচীন বাংলার সমাজের নানা অনুষঙ্গ রয়েছে। একটি সমাজ মানে হচ্ছে দলবদ্ধ মানুষ, আর দলবদ্ধ মানুষ মানে হচ্ছে তাদের ভেতরে জীবন জীবিকার প্রসঙ্গ, তাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস, অর্থাৎ জীবনের যা কিছু জীবনকে চালিত করে, জীবনে বেঁচে থাকবার জন্য মানুষের প্রয়োজন হয়, তার সবগুলোই সামাজিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। এবার আমরা
সেসব প্রসঙ্গেরই অবতারণা করব, যা প্রাচীন বাংলার মানুষের সামাজিক পরিচয় হিসেবে আমরা পরিগণিত করতে পারি। প্রাচীন বাংলার মানুষের প্রধান খাবার ছিল ভাত, মাছ, গোশত, শাকসবজি, ফলমূল, দুধ, দই, ঘি, ক্ষীর ইত্যাদি। ইলিশ মাছ প্রাচীন বাংলার মানুষের প্রিয় খাবার ছিল। পূর্ব বাংলার মানুষ শুটকি মাছ খেতে পছন্দ করত। উৎসব অনুষ্ঠানে নানা রকম খাবারের ব্যবস্থা করা হতো। নানা রকম পিঠাও এ সময় তৈরি করা হতো। কর্পূর মিশিয়ে সুঘ্রাণযুক্ত পানি পান করানো হতো। মশলাযুক্ত পান খাওয়ার প্রচলন ছিল প্রাচীনকালের সমাজে। প্রাচীন বাংলার সমাজে পুরুষের প্রধান পোশাক ছিল ধুতি, মেয়েরা পরত শাড়ি। তবে শাড়ি পরার ধরন ছিল আলাদা। বিত্তশালী পরিবারের মেয়েরা উত্তরীয় বা ওড়না ব্যবহার করত। উৎসব অনুষ্ঠানে বিভিন্ন রকম পোশাক পরিধান করত। নারী পুরুষ উভয়ই অলংকার ব্যবহার করত। মেয়েরা হার, কঙ্কন, বলয়, কুন্তল, অঙ্গুরি, মল ইত্যাদি ব্যবহার করত। পুরুষেরা সিঁদুর ব্যবহার মেয়েরা সিঁদুর ব্যবহার ছাড়াও বিভিন্ন সুগন্ধি দ্বারা দেহের সৌন্দর্য ও সৌরভ বৃদ্ধি করত। ঠিক এমনি ভাবে আমরা জানবো মধ্যযুগেরও কিছু বৈশিষ্ট্য নির্ধারণী পরিচয়। বখতিয়ার খলজির বাংলা বিজয়ের পর বাংলার সমাজে মধ্যযুগের সূচনা হয়। মুসলিম শাসনের পূর্বে বাংলার সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রণ ছিল বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা। বখতিয়ার খলজির আগমনের পূর্বে বাংলার দক্ষিণ ও পূর্ব সমুদ্র উপকূলে আরবের মুসলমানরা বাণিজ্য করতে এসে বসতি স্থাপন করে। 11 শতকে বাংলায় ইসলাম প্রচারের জন্য সুফি দরবেশগণ আসতে আরম্ভ করেন। বাংলার হিন্দু ও বৌদ্ধদের অনেকেই এ সময় ইসলাম ধর্ম গ্রহণ করে। এভাবে ক্রমে বাংলার মুসলিম সমাজ কাঠামোতে গড়ে উঠতে থাকে। এ যুগে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করছিল, ফলে একে অপরের চিন্তার দ্বারা প্রভাবিত হয়েছিল। এভাবেই নানা মিশ্রণের ফলে বাঙালি সংস্কৃতি গড়ে ওঠে বাংলার সমাজ জীবন। মধ্যযুগে বিশেষ করে মোগল আমলে সকল ধর্মের লোক স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতেন। তবে ইসলামে এক আল্লাহর আরাধনা এবং সাম্য ও ভ্রাতৃত্ব এদেশের জনজীবনে প্রভাব ফেলে। এতে হিন্দু সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। হিন্দু সমাজে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসে। সুলতানি আমলে চৈতন্যদেবের দ্বারা যে বৈষ্ণব আন্দোলন হয় তা হিন্দুদের সামাজিক ও ধর্মীয় জীবনে প্রতিফলিত হয়। ভক্তিবাদ ও সাম্যবাদ সাধারণ মানুষ গ্রহণ করতে থাকে। ব্রাহ্মণ্যবাদের নিষ্ঠুরতা ও গোঁড়ামির মূলে আঘাত লাগে। সাধারণ হিন্দুরা মনসা, চণ্ডী, শক্তি পূজায় আকৃষ্ট হতে থাকে। মধ্যযুগে পারস্যের সুফিবাদের সঙ্গে বাংলার হিন্দুদের ভক্তিবাদ মিশে একটি মিশ্র সুফিবাদের সৃষ্টি হয়। ফলে মধ্যযুগে ফকির, দরবেশ, বাউল, শাক্ত প্রভৃতি মরমী মতবাদের উদ্ভব হয়। আধুনিক যুগের সমাজ। বাংলার মধ্যযুগের অবসান ঘটে 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে। ইংরেজদের আগমনের ফলে বাংলার সমাজ জীবনে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। এদেশের শিক্ষা, সংস্কৃতি, সমাজ এবং অর্থনীতির ক্ষেত্রে নেমে আসে অবক্ষয়। এতে ঘন ঘন দুর্ভিক্ষ হতে থাকে। বাংলার সম্পদ চলে যায় ইউরোপে। মানুষের দুর্ভোগ বাড়তে থাকে। বাংলার ইংরেজ শাসনের প্রথম অর্ধ শতাব্দী ছিল দুঃশাসনের কাল। 19 শতকের শেষের দিকে মুসলমান সমাজকে জাগ্রত করবার জন্য এগিয়ে আসেন নওয়াব আব্দুল লতিফ এবং সৈয়দ আমির আলী। এদের প্রচেষ্টায় শিক্ষা দীক্ষা এবং রাজনীতির ক্ষেত্রে মুসলমানরা দ্রুত এগিয়ে যেতে থাকে।
কোম্পানির শাসনের শেষের দিক বাংলার সামাজিক জীবনে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। রেলপথ নির্মাণ, টেলিফোন ব্যবস্থা চালু, কলকাতার বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কর্মকাণ্ড দ্বারা ইংরেজরা বাংলার সমাজ জীবনকে গতিশীল করে তোলে। 1857 সালের সিপাহী বিপ্লব, 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠা, 1905 সালের মুসলিম লীগ প্রতিষ্ঠা, 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে বাংলা সমাজে আসে ব্যাপক জাগরণ ও অগ্রগতি। এভাবে নানা দিক থেকে আধুনিক যুগে বাংলার সমাজ জীবনে পরিবর্তনের ছোঁয়া লাগে এবং সমাজের ভেতর ও বাইরে আসে রূপান্তর ও পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব সংক্ষেপে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের যে পরিচয় পেলাম, সেখানে আমরা কেবলমাত্র ব্যবহারিক জীবনের ছোটখাটো অনুষঙ্গকেই এখানে উপযোগ্য করেছি, কিন্তু খেয়াল করবার চেষ্টা করো এবং অনুভূতির যে তোর সেটা যদি খুলে দাও, এটি সরল ব্যাখ্যা দ্বারা এই সময়ের সমাজ ব্যবস্থাকে আমরা চিহ্নিত করতে পারি না। যদি আমরা এর মধ্যে থেকে ওই সময়কার মানুষের মনস্তত্ত্বকে হিসেব করি, তাদের প্রতিনিয়ত জীবনযাপনের কথা ভাবি, তাহলে খেয়াল করে দেখো যে সেই সময়গুলোর রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তন, দৈনন্দিনের যে টানাপোড়েন কিংবা জীবন যাপনের যে নিত্য নৈমিত্তিক ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহ আমরা বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে পড়েছি। সেগুলোও যেন একই সাথে তোমার মনকে আলোড়িত করে বা এই ক্ষেত্রে প্রভাব ফেলে। যেমন আমি যখন বিভিন্ন খাওয়ার বিষয়ে কথা বলছি, সমাজবদ্ধ জীব হিসেবে তার প্রতিদিনের জীবনযাপনে সাংস্কৃতিক অনুষঙ্গ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে কিভাবে, কার মাধ্যমে মানুষটির সাথে একে অপরের সাথে সংযুক্ত হয়। সমাজবদ্ধ জীব মানেই তো আমরা পারস্পরিক আদান প্রদান। সেসব ক্ষেত্রে তোমাদের একটুখানি নিজের মতো করে স্মরণ করতে হবে যে সামাজিক সংগঠনগুলোর ক্ষেত্রে এক পরিবারের সাথে আর এক পরিবারের যে সম্পর্ক সূত্র, বা একজন মানুষ আরেকজন মানুষের জন্য যখন মানবিক সম্পর্কের কোনো একটি দিক চর্চা করে বা ভাবে, সেই সম্পর্কগুলো কিন্তু তৈরি হয় নানা অনুষঙ্গে। কখনো একজন গান করেন আর একজন শ্রোতা হয়ে তার সাথে একটি সম্পর্কের সূত্র বাঁধেন। অনেক সময় নরনারীর যে সম্পর্ক, সেটিও কোনো না কোনো অনুষঙ্গে মানুষকে একসাথে একই পথে হাঁটতে সহযোগিতা করে, অথবা সহযোগিতা না করলেও যদি উভয়ের ভেতরের ছেদ তৈরি হয়, তাহলে আমরা যাকে বলি বিচ্ছেদ, সেটিও কিন্তু সামাজিক জীবনেরই অনুষঙ্গ। যেহেতু সমাজবদ্ধ জীব মানেই হচ্ছে মানুষ, সেই মানুষের দৈনন্দিন আচার আচরণ, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে যে অনুষঙ্গগুলো কাজ করে, সবই হচ্ছে একটি সমাজের গাঠনিক দিকের পরিচয়ধারী কোনো প্রসঙ্গ। তো অল্প কথায় আমরা 3 যুগের সমাজের পরিচয় দেবার চেষ্টা করলাম। বাকিটুকু তোমরা বিভিন্ন প্রসঙ্গে, বিভিন্ন অনুষঙ্গে অনুভব করে নেবে। এরপরে আমরা প্রবেশ করব বাঙালির রাজনীতি বিষয়ক প্রসঙ্গে।
রাজনীতি একটি বহুমুখী শব্দ। এটি আপোষের ও অহিংস রাজনৈতিক সমাধান প্রসঙ্গে ইতিবাচক অর্থে অথবা সরকার বিষয়ক বিজ্ঞান বা কলা হিসেবে বিশদভাবে ব্যবহৃত হতে পারে। রাজনীতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং বিভিন্ন পরিসরে মৌলিকভাবে এ বিষয় নিয়ে দৃষ্টিভঙ্গির ভিন্নতা রয়েছে। যেমন, এটি কিভাবে ব্যবহার করা উচিত, বিস্তৃতভাবে নাকি সীমিতভাবে, রাজকীয়ভাবে নাকি সাধারণভাবে, এবং কোনটির ক্ষেত্রে অবশ্যম্ভাবী এবং কোনটি এক্ষেত্রে অবশ্যম্ভাবী, সংঘাত নাকি সমবায়। রাজনীতিতে বিভিন্ন ধরনের পদ্ধতির প্রয়োগ করা হয়, যার মধ্যে আছে কারো নিজস্ব রাজনৈতিক অভিমত মানুষের মাঝে প্রচার করা, অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে মত বিনিময়, আইন প্রণয়ন এবং বল প্রয়োগের চর্চা করা, যার মধ্যে আছে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই, যুদ্ধ। সামাজিক বিভিন্ন স্তরে বিস্তৃত পরিসরে রাজনীতির চর্চা করা হয়। ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থা সমূহের গোত্র ও গোষ্ঠী থেকে শুরু করে আধুনিক স্থানীয় সরকার, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্বভৌম রাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত। আধুনিক জাতি রাষ্ট্রগুলোতে মানুষ প্রায়ই নিজস্ব মতামত তুলে ধরতে রাজনৈতিক দল গঠন করে। কোনো দলের সদস্যগণ প্রায়শই বিভিন্ন বিষয়ে সহাবস্থানের ব্যাপারে ঐকমত পোষণ করে এবং আইনের একই পরিবর্তন এবং একই নেতার প্রতি সমর্থনে সহমত হয়। এক্ষেত্রে নির্বাচন হলো সাধারণত বিভিন্ন দলের একটি প্রতিযোগিতা। রাজনীতি বিষয়ক যে ধারণাগুলোর কথা বললাম, তোমরা কম বেশি এগুলো নিজেরাই ভাবো যে রাজনীতি বিষয়টি এমন। তবু আমরা কোনো একটি বিদ্যার সাথে পাঠের সাথে যখন মিলিয়ে পড়ব, তখন সেই পূর্ব অভিজ্ঞতাগুলোকে মিলিয়ে নিয়ে দেখবো যে কোনটি আমি নতুন করে ভাবলাম আর কোনটি আমি সামাজিকভাবেই স্বাভাবিকভাবেই মননের মধ্যে গ্রহণ করেছি, এবং গ্রহণ বা বর্জনের বিষয়টি কিভাবে নির্ধারণ করতে হয় তারও শিক্ষা কিন্তু আমরা সামাজিকভাবেও পেতে পারি, প্রকৃতিগতভাবে, আর কখনো কখনো আমাদের কোনো বিদ্যাভ্যাসের মধ্যেও সেই চর্চাগুলো করা যেতে পারে। সমাজ ও রাজনীতি দুটো আসলে পৃথক বিষয় পড়া খুব কঠিন, তবুও আমরা পৃথকভাবে দুটি বিষয়কেই জানার চেষ্টা করলাম। রাজনীতির যে পরিচয়, রাজনীতির যে ব্যাখ্যা, যে তত্ত্ব, সেটি দিয়েই কেবলমাত্র আমরা বাঙালির সমাজ, বাঙালির রাজনীতির পরিচয় শেষ করতে পারি না। আবারও সময়ের চাকায়, কিংবা সোজা কথায় যদি বলি, ইতিহাসের ক্রমবিবর্তনে, ইতিহাসের নানা বাঁকে বাঙালির সমাজ ও রাজনীতি কিভাবে চালিত হয়েছে তার সামান্য নমুনা আমরা দেখে নিতে পারি, জেনে নিতে পারি। বাঙালি ও বাংলার সামাজিক সংগঠন ছিল কৌমভিত্তিক। এর মাধ্যমে পরিচালিত হতো সমাজ। জনপদগুলো এসব কৌম জাতির নামেই অভিহিত হতো। জনপদগুলো পরিচালিত হতো বিভিন্ন শাসকের দ্বারা। এভাবে ক্রমে ক্রমে সৃষ্টি হয় সুসংহত সমাজ ও রাজনৈতিক কাঠামো। গ্রাম্য শাসনকর্তার নাম ছিল গ্রামিক। অনেক সময় কোনো কোনো গ্রামে শাসনকার্য পরিচালনার জন্য একটি করে অধিকরণ ও পুস্তপালের দপ্তর থাকত। গ্রাম্য সমাজ বা রীতির অধিকরণগুলোতে ভূমিবান শ্রেণী ও ব্রাহ্মণদের ভূমিকা ছিল রীতিমতো গুরুত্বপূর্ণ। দক্ষিণ ও পূর্ববঙ্গে স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠিত হয় ষষ্ঠ শতকে। নতুন রাজযন্ত্রের পত্তন হয়। তাই বলে গুপ্ত সম্রাটরা যে ছাঁচে রাষ্ট্রযন্ত্র ঢালাই করেছিল তা থেকে আলাদা কিছু নয়, হুবহু সেরকম। তৎকালীন প্রায় পুরো বাংলাদেশ এবং তার আশপাশের ভূভাগে পালরা রাজত্ব করেছে দীর্ঘ 400 বছর জুড়ে।
দীর্ঘ শত বর্ষব্যাপী মাৎস্যান্যায়ের পর অষ্টম শতকের মাঝামাঝি পাল বংশ প্রতিষ্ঠা লাভ করে এবং বাংলাদেশে এক দীর্ঘস্থায়ী রাজবংশের সূচনা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রসঙ্গগুলো তোমাদের অচেনা নয়। আমরা অন্তত 2টি অধ্যায়ে এই বিষয়গুলো পড়েছি, কিন্তু পৃথকভাবে রাজনীতি এবং সমাজনীতি পড়তে গিয়ে আবারও সেই ইতিহাসের কাছে আমাদের ফিরতে হয়। তো সেদিক থেকে আমি বলবো এটি সুবিধাই হয়েছে যে বারবার একটি ঐতিহাসিক তথ্যকে নানা আঙ্গিকে দেখলে এটি পূর্ণাঙ্গ সময় চেতনা, ইতিহাস চেতনা নিজের ভেতরেই এমনিতেই স্থায়ী রূপ লাভ করে। তো সেদিক থেকে আমরা নানা অনুষঙ্গে ইতিহাসের ভেতরেই রয়েছি। প্রাচীন ও মধ্যযুগে জনজীবনে শাস্ত্র ও শাসকের প্রভাব ছিল অত্যন্ত গভীর ও ব্যাপক। শাস্ত্র ও সরকার বলতে গেলে জনজীবন ও জীবিকা নিয়ন্ত্রণ করত। বিশেষ করে এদেশের বর্ণে বিভক্ত তথা জীবিকায় বিভক্ত জনসমাজে শাস্ত্র ও সামন্তের দাপট ছিল অত্যন্ত প্রবল। তাই জনজীবিকা ও সংস্কৃতি বলতে গেলে সরকার প্রভাবিত ও সরকার নিয়ন্ত্রিত ছিল। বাংলাদেশ প্রায় চিরকালই ছিল বিজাতি বিজিত দেশ। কাজে এদেশের সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে রাজনৈতিক পট পরিবর্তনের রীতিকথা আরো বেশি গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যকে আমরা এই রাজনৈতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে মোটামুটি ভাবে 3 ভাগে ভাগ করে থাকি এবং অবচেতন ভাবেই এ বিভাগের ভিত্তি হলো রাজনৈতিক পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসলে এই যে বিষয়ে আমরা পাঠে নিমগ্ন আছি সেটি আসলে রাজনৈতিক ইতিহাস বলি, সমাজনীতির ইতিহাসই বলি, আর মানব জাতির ইতিহাসেই বলি না কেন, সর্বোপরি আমরা যে বিষয়কে সম্পৃক্ত করে এখানে একীভূত হয়েছে, আমরা আসলে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস আমাদের মূল পাঠ্য। সেই বিষয়েই আমরা ক্রমশ এগিয়ে যাব। এজন্য আমাদের সমাজ ও রাজনীতির ইতিহাসকে যে বিষয় নির্মাণ করেছে, যার মধ্যে থেকে আমরা বাঙালির সমাজ ও রাজনীতির পরিচয় পাই, সেটি কিন্তু আমাদের সাহিত্য। কারণ সাহিত্যকে জীবনের দর্পণ বলা হয়। তো আমরা এই সাহিত্যের যে অনুষঙ্গ, আমাদের এই পত্রে খুব একটা বিভিন্ন জায়গায় আমরা তার অনুষঙ্গকে ব্যবহার করিনি। সেক্ষেত্রে বাংলার সমাজ ও রাজনীতি ইতিহাস নির্মাণের ক্ষেত্রে যে সাহিত্যের বিরাট ভূমিকা আছে, সে কথাকে মনে রেখেই কিছুটা নিজেকে তোমাদের নিজেদের যে বিষয়, নির্ধারিত পাঠের বিষয়, সেই বিষয়কেও ধারণ করবার জন্য, কিছুটা স্মরণ করাবার জন্য বাংলা সাহিত্যের প্রসঙ্গ এই অধ্যায়ে কিছুটা হলেও প্রসঙ্গক্রমে আলোচনার প্রয়াস পেয়েছি। তো সেখানকার প্রসঙ্গ ধরে বাংলা সাহিত্যকে আমরা এই রাজনৈতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে মোটামুটি ভাবে 3 ভাগে ভাগ করে থাকি এবং অবচেতন ভাবেই এ বিভাগের ভিত্তি হলো রাজনৈতিক পরিবর্তন। তাহলে কি কারণে বললাম যে আমরা বাংলা সাহিত্যের যখন যুক্তি বিভাগ করব, তারপরে কোন আমলে কি ধরনের সাহিত্যের বৈশিষ্ট্যগুলো কি করে পরিবর্তিত হচ্ছে, রূপান্তর হচ্ছে, সেটি কিন্তু রাজনৈতিক কাঠামোর উপর ভিত্তি করেই অনেকটা হয়েছে। যে কথা আমরা এই আলোচনার শুরুতেই বা একটু আগেই বলেছি, প্রাচীন ও মধ্যযুগের জনজীবনে শাস্ত্র ও শাসকের প্রভাব ছিল। শাস্ত্র ও শাসক কথাটি একটু যদি বুঝিয়ে বলি, তাহলে ধরো যেমন আমরা যদি বৌদ্ধ শাসন আমল দেখি, হিন্দু শাসন আমল দেখি, মুসলিম শাসন আমল দেখি, তখন রাজারা তাদের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য
সাংস্কৃতিক জীবনের বিকাশের জন্য ধর্মকেন্দ্রিক মত, ধর্মকেন্দ্রিক তত্ত্ব আমাদের জীবনকে পরিচালিত করবার কাজে ব্যবহার করেছেন বা সেটিকে মূল ভিত্তি ধরা হয়েছে। আমরা যে আজকে যেমন বাংলাদেশের একটি সংবিধান আছে, একটি নির্দিষ্ট রীতিতে রাষ্ট্রটি চলে, তখন কিন্তু আমাদের জীবনে শাসকগণ ধর্মীয় চেতনার উপর ভিত্তি করেই খানিকটা পরিচালিত হতেন, এবং সেক্ষেত্রে আমাদের সৃজনশীল যে শাখাগুলো সেটিও অনেকটা যারা যেই ধর্মের অনুসারী সেটাকে কেন্দ্র করেই রচিত হতো। সেই ক্ষেত্রে যেহেতু সেগুলো সেভাবেই রচিত হতো, এখানে তো মানুষেরই পরিচয় থাকে। এই জন্য আমরা বাংলা সাহিত্যের ইতিহাসকেও অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত করব সমাজ ও রাজনীতির পরিচয় দেওয়ার ক্ষেত্রে। তো ফিরছি আবার আলোচনায়। মৌর্য, গুপ্ত, পাল, সেন আমল যদিও প্রাচীন যুগ নামে চিহ্নিত, কিন্তু এই চার বংশীয়দের রাজত্বকাল অভিন্ন নয়। গুপ্ত সম্রাট ও সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্যবাদী, আর পাল রাজারা ছিলেন বৌদ্ধ। আবার সেন রাজারা ছিলেন দাক্ষিণাত্যের কর্ণাটের লোক, তাদের রাজত্ব ছিল বাংলার সীমানায় নিবদ্ধ। আবার একটু থামলাম, আমি একটু আগে যে কথাটি বললাম, আমাদের যে বিভিন্ন ধর্ম মতের রাজারা শাসন করেছেন, তারা কিভাবে করেছেন বা তাদের কার কোনটি ধর্ম, আমরা এই যে চলমান আলোচনায় নিশ্চয়ই সেই তথ্যগুলোই একটু মনে রাখবার চেষ্টা করব। পাল রাজত্বের শুরু ও শেষ মগধে। বাংলার অধিকাংশ অঞ্চল যেমন তাদের শাসনাধীন ছিল, তেমনি বিহার, উড়িষ্যা, মধ্য ও উত্তরপ্রদেশের অধিকাংশ ছিল তাদের অধিকারে। আবার গুপ্তরা ছিল উত্তর বিহার সংলগ্ন উত্তরপ্রদেশীয়, আর মৌর্যরা ছিল বৌদ্ধ ও মাগধী। কাজেই ধর্মীয়, গোত্রীয়, ভাষিক ও বৈদিক পরিচয় তারা ছিলেন বিভিন্ন। তাদের শাসন তথা আমল অভিন্ন যুগলক্ষণে চিহ্নিত করা চলে না। কাজেই হাজার বছর ধরে এই চার বংশীয় রাজাদের রাজত্বকাল চলেছে, এবং লঘু গুরু যাই হোক না কেন, জীবন জীবিকা এবং সংস্কৃতির ক্ষেত্রে অন্তত চারটি যুগান্তর যে হয়েছিল তা প্রতিবাদের আশঙ্কা না করেই বলা যায়। অবশ্য এ যুগের সবটা আমাদের আলোচনার বিষয় নয়, তাই একে প্রাচীন যুগ নামে চিহ্নিত রাখছে। তেমনি তুর্কি বিজয়ের শুরু মধ্যযুগে, পরে যখন মুঘল বিজয় ঘটে তখন মুঘল শাসন আমলকে মধ্যযুগের অন্তর্ভুক্ত করা হয়। যদিও তুর্ক, আফগান, মুঘল শাসনকালে আরবি, ইরানি ও মধ্যদেশীয় বহুজাতি উপজাতির প্রভাবে সুদীর্ঘ 700 বছরের সময় পরিসরে চিন্তা চেতনার ক্ষেত্রে প্রসার ও রূপান্তর ঘটেছে। জীবন জীবিকা ও সংস্কৃতির ক্ষেত্রে এসেছে নানা পরিবর্তন। তবুও আমরা এই 700 বছরের পরিসরকে তুর্কি যুগ, মুঘল যুগ কিংবা আদি যুগ, মধ্যযুগ বলে আখ্যায়িত করে থাকি। যা হোক, শাস্ত্রিক, সামাজিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক পরিবর্তন যে মুখ্যত রাজনৈতিক পরিবর্তনেরই প্রসূত, এবং সেই তত্ত্ব বোধগত না হলে সাহিত্যের ইতিহাস রচনা কিংবা পাঠ করা অনেকটা অসার্থক হয়, তা তো আমরা সকলেই জানি। সে পরিবর্তন বিদেশি, বিজাতি, বিভাষী, বিধর্মীয়দের বিজয়ে, আগমনে ও শাসনে শুরু হলে তার যুগান্তর ঘটায় শাসকের মেজাজমর্জি দ্বারা শাসিত জনের সমাজ সংস্কৃতি প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা রাজনৈতিক আলোচনায়ও এই প্রসঙ্গগুলো এনেছিলাম। আবারও বৈশিষ্ট্য নির্ধারণী নানা অনুষঙ্গে সেই তথ্যগুলোতে আবারও ফিরতে হয়। আমরা তার মধ্য থেকেও একটু ভিন্ন প্রসঙ্গে ভিন্নভাবেও সেই যুগের সমাজ রাজনীতিকে উপজীব্য করে সাহিত্যকেও এখানে আলোচনার অন্তর্ভুক্ত রাখবো। মুঘল বিজয়ের প্রভাবে বাঙালি মনের ও সাহিত্যের যুগান্তর লক্ষণীয়। পীর নারায়ণ সত্যের প্রতিষ্ঠা, বৈষ্ণব সহজিয়া মনের উদ্ভব, বাউল মনের প্রসার, ফার্সি ভাষা সাহিত্যের প্রভাব বাহুল্য, উত্তর ভারতীয় সংস্কৃতির চর্চার প্রবণতা প্রভৃতি তার সাক্ষ্য। ব্রিটিশ
অধিকারের প্রতীচ্য পরিচয়ের আলো আঁধারের যুগে যুগ সন্ধিক্ষণে নতুন বন্দর নগরী কলকাতায় পাওয়া যায় কবিগান, মুঘল মনের দোভাষী সাহিত্য। কাজেই শাস্ত্রিক, সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্যিক ও বৈষয়িক জীবনের সকল ক্ষেত্রেই রাজনৈতিক প্রশাসনিক প্রভাবের গুরুত্ব ছিল সমধিক। আজও তা অব্যাহত। কাজেই আমাদের বাংলা সাহিত্যের যুগান্তর বা রূপান্তর কিংবা বৈশিষ্ট্য বৈচিত্র্যের রাজনৈতিক প্রশাসনিক প্রভাব প্রসূত একথা আর বলারই অপেক্ষা রাখে না। বস্তুতপক্ষে আমাদের এই ইতিহাসের অনুষঙ্গে আরো বলা যায় বরুচন্দ্রী শ্রীকৃষ্ণ কীর্তনে পাওয়া যায় লৌকিক পৌরাণিক লোককাহিনীর জনপ্রিয়তা। বিধর্মী তুর্কির আশ্রয় বা উৎসাহে শুরু হলো স্বাস্থ্যবিরুদ্ধ পাপজনক কর্মশাস্ত্র গ্রন্থের অনুবাদ। ইংরেজ শাসনামলে যেমন ধন যশ লোভী হিন্দুরা বেপরোহে কালাপানি পাড়ি দিয়ে ইংরেজ শাসনামলে যেমন যশ ধন মান লোভী হিন্দুরা বেপরোহে কালাপানি পাড়ি দিয়ে স্পর্শ করতে চেয়েছে গৌরব, তুর্কি আমলেও তেমনি নরকভীতি বা সামাজিক নিন্দা উপেক্ষা করে ব্রাহ্মণ কায়স্থই এগিয়ে গেলেন রামায়ণ, মহাভারত, ভাগবত অনুবাদে। রাজা শশাঙ্কের পর 756 খ্রিস্টাব্দের দিকে প্রজারা নিজেদের স্বার্থে মাৎস্যান্যায়ের অবসানকল্পে এক সামন্ত গোপালকে সার্বভৌম রাজা করে আনুগত্যের স্বস্তি ও নিরাপত্তা লাভ করল। গোপাল বাঙালি ছিলেন কিনা তা কোনো নিশ্চিত প্রমাণ নেই, তবে সন্ধ্যাকর নন্দীর রামচরিতে সাক্ষ্য অনুসারে গোপালের পিতৃভূমি ছিল বরেন্দ্র বা পুণ্ড্রবর্ধনে। পালদের পরে এই অঞ্চলে রাজার ভূমিকায় আবির্ভূত হন সেনেরা। তারা ছিলেন কর্ণাটক দেশীয় কানাড়ি ক্ষত্রিয়। রাঢ়ে আগত সামন্ত সেনের হেমন্ত সেন থেকেই এ বংশ শুরু। তার পুত্র বিজয় সেন সম্ভবত প্রথম স্বাধীন রাজা। প্রিয় শিক্ষার্থী, বস্তুতপক্ষে রাজনৈতিক ইতিহাস আলোচনা প্রসঙ্গেই আবারও আমাদের বারবার ফিরতে হয় রাজ শাসনের সময়গুলোতে। যেমন লক্ষণ সেন রাজত্ব করেন হচ্ছে 1178 থেকে 1202 বা 4 পর্যন্ত। তারপরে বৃদ্ধ বয়সে তিনি রাজ্য হারান। তারপরে আমরা জানি বখতিয়ার খলজি এই বাংলা দখল করেন। তারপরে পরপর হোসেন শাহ কিংবা অন্যান্য রাজনৈতিক দল যেভাবে বাংলাকে শাসন করেছেন সেটি রাজনৈতিক অনুষঙ্গে অবশ্যই আমাদের জন্য স্মরণীয়, কিন্তু আমরা এই পাঠ যেহেতু আগেই নিয়েছি সময়ের সংক্ষিপ্ততায় তার সমাপ্তি টানব। কিন্তু তারপরেও যেহেতু সমাজ এবং রাজনীতি বিষয়ক আলোচনা, সমাজ এবং রাজনীতির অনুষঙ্গকে ঘিরে প্রবলভাবে ধর্মীয় অনুষঙ্গ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে কারণে এই আলোচনার মধ্য দিয়ে বাঙালির বা এই অঞ্চলে বসবাসরত মানুষের ধর্মীয় চিন্তারও একটি অনুষঙ্গ এই আলোচনার দাবি রাখে। পৃথিবীতে মানুষের পদচারণা শুরু থেকেই তার ধর্মচিন্তা জায়গা করে নিয়েছিল কিনা জানা যায় না, তবে মানুষ যুথবদ্ধ হতে গিয়ে বাস্তব কারণে ধর্মচিন্তার জন্ম দিয়েছিল। পৃথিবীতে বিভিন্ন পর্বে বড় বড় ধর্মের জন্ম হয়েছে, যেমন পারস্যে জরথুস্ত্র ধর্ম, প্যালেস্টাইনে হিব্রু ধর্ম, জেরুজালেম ও রোমে খ্রিস্ট ধর্ম, আরবে ইসলাম ধর্ম। ঐশী ধর্মের পাশাপাশি আরো বড় বড় ধর্ম সুপ্রতিষ্ঠিত হয়, যেমন বৈদিক ধর্মের ভেতর থেকে এক পর্যায়ে সনাতন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি। এসব নানাবিধ ধর্মাচরণ কোনো অঞ্চলে ও সমাজে পারস্পরিক সংমিশ্রিত হয়। সাংস্কৃতিক চেতনার
গ্রহণ বর্জনও ঘটে। স্থানিক সমাজ, জীবনাচরণ, পরিবৈশ্বিক প্রভাবে লোকজ দর্শনের মধ্যে ভাব বিনিময় হতে থাকে। এভাবে ধর্মের আদিরূপ খণ্ডিত হয়ে একটি স্থানিক রূপ গ্রহণ করে, আর ভেতর থেকে জন্ম হয় লোকধর্মের। লোকধর্মের তাই একটি সহজ ভাব প্রবণতা থাকে। মানুষের প্রতিদিনের জীবন চলার নানা সংকট ও প্রশ্নের সমাধান খুঁজতে গিয়ে মানুষ লোকধর্মের সৃষ্টি করে। তাই কোনো লোকধর্মের রক্ষণশীলতা থাকে না, থাকে ধর্ম নির্বিশেষে মিলনের সুর। বাংলাদেশের প্রকৃতি যুগ যুগ ধরে এমন একটি সহজ জীবন ধারণকে উৎসাহিত করেছে। সেই প্রসঙ্গ আমাদের কিছুটা বাংলার রাজনৈতিক সামাজিক জীবনের ক্ষেত্রে আলোচনার তাই দাবি রাখে। বাংলার রাজনৈতিক জীবন পরিবর্তিত হয়েছে, সেটি খুবই সাধারণ প্রসঙ্গ। তবুও বাংলার রাজনৈতিক বিবর্তনের ইতিহাস বৈচিত্র্যপূর্ণ। দীর্ঘ সময় বাঙালি ছিল বিজাতি, বিভাষী এবং বিদেশিদের দ্বারা শাসিত, ফলে স্বাধীনভাবে এ জাতির রাজনৈতিক বিকাশ সম্ভব হয়নি। এমনকি সম্ভব হয়নি এদের চিন্তা বিকাশ ও আত্মোন্নয়নের। এটাও সত্য যে পরাধীন জাতির স্বাধীন ও স্বাভাবিক বিকাশ কখনোই ঘটতে পারে না, ঘটে না। তারা কোনো কিছুই স্বাধীনভাবে করতে পারে না, সে স্বাধীন জীবিকাই হোক আর চিন্তার প্রকাশ সেই হোক। পরাধীন জাতির কোনো স্বাভাবিক বিকাশ ঘটে না। যুগে যুগে বাংলাকে হানা দিয়েছে শক, হুন, পাঠান, মোগল, ইংরেজ, পাকিস্তানের শাসকরা। তবে পরাধীনতার বেড়াজালে বাঙালি কখনো স্বস্তি পায়নি এবং মেনেও নেয়নি। তো সেই ক্ষেত্রে তারা নানা আন্দোলনের সম্মুখীন হয়েছে। তো সেক্ষেত্রে বাংলার রাজনীতির বিবর্তনে প্রথম গণতান্ত্রিক চিন্তার বিকাশ ঘটে পাল রাজত্বকালে। প্রজারা সেদিন গোপালকে তাদের শাসক নির্বাচিত করেছিল। সেদিনই বাঙালির জীবনের চেতনায় ও রাজনৈতিক ইতিহাসে এক নবজীবনের সূত্রপাত ঘটেছিল। যদিও বা কোনো ইতিবাচক দিক বাঙালির ছিল, তাও আবার শাসক ও শোষকের পদলেহনকারীদের দ্বারা ভুলণ্ডিত হয়েছে। তারা বাঙালির ইতিবাচক দিক উপেক্ষা করে নেতিবাচক দিকেই বেশি পরিচালিত করেছে, পরিচয় তুলে ধরেছে, ইতিহাস বিবৃত করে। তারা বাঙালিকে ভীরু, মিথ্যাবাদী, চোর, প্রতারক, রুচি তরল, কলহপ্রিয় এবং দরিদ্র রূপে উপস্থাপন করেছেন। এত সত্ত্বেও বাঙালির রাজনৈতিক বিকাশ থেমে থাকেনি। রাজনৈতিক বিবর্তনের চূড়ান্ত পর্যায়ে বাঙালি পেয়েছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অষ্টম অধ্যায়ের যে আলোচনা, সেই আলোচনায় একটু বুঝবার চেষ্টা করতে হবে যে আমাদের ইতিপূর্বে এই ভূখণ্ডের মানুষের নানা বৈচিত্র্য বৈভবকে কেন্দ্র করে যে বাঙালির অবয়ব আমরা পেয়েছি, সে বাঙালি বিদ্রোহী বাঙালি, সমন্বিত বাঙালি, মানবিক বাঙালি। তাই তার রাজনৈতিক চেতনা, তার সামাজিক চেতনা সবই গড়ে উঠেছে মিলনের সুরে, মানবিক সুরে। তাই কথা বলতেই হয়, বাঙালির রাজনৈতিক জীবন, সামাজিক জীবন যুগে যুগে, কালে কালে বিবর্তিত হয়েছে। যে পথে, যে ধারায়, তা ছিল সাহসের, শৌর্যের, বীর্যের। আর তারই পথ ধরে আগামীর বাঙালি, আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে, এমন প্রত্যাশা করে শেষ করছি আজকের আলোচনা। কিন্তু আলোচনা শেষ করলেই শেষ নয়, আমাদের যথারীতি ফিরতে হবে প্রশ্নোত্তর পর্বে। প্রশ্নোত্তর যেহেতু এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ ছিল, সমাজ এবং রাজনীতি, তাই সমাজ এবং রাজনীতি বিষয়ক কিছু প্রশ্নের এখানে অবতারণা করা আছে। যথারীতি সমাজবিজ্ঞান কাকে বলে, আদিকালে সমাজ বলতে কি বোঝানো হতো, তারপরে আমাদের বিভিন্ন সমাজ কাঠামোকে কেন্দ্র করে সামাজিক আন্দোলন
বা সমাজ সংস্কারকের জন্ম হয়েছে, তাদের প্রসঙ্গও এই অধ্যায়ে অন্তর্ভুক্ত করা প্রয়োজন ছিল, কিন্তু সময়ের কারণে আমরা ওই বিষয়গুলো অন্য কোথাও আলোচনা করেছি, জন্য এখানে তার অবতারণা ঘটেনি। কিন্তু যখন সামগ্রিকভাবে একটি সমাজের পরিচয় দেব, তখন সমাজ নির্মাণকারী, সমাজের আন্দোলনকারী, সমাজের কে যারা এগিয়ে নিয়ে যায় তাদের প্রসঙ্গ এখানে আসে। তোমরা কয়েকটি প্রসঙ্গ একটু খেয়াল করো, যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে কে, 19 শতকের শেষের দিকে মুসলমান সমাজকে জাগ্রত করার জন্য কারা এগিয়ে এসেছিলেন, এই প্রসঙ্গগুলো হয়তো আলোচনায় সবগুলো আসেনি, কিন্তু তোমাদের বই থেকে আরো বিস্তার করে এগুলোকে জানতে হবে। এরপরে দেখো, প্রশ্ন আছে যে শ্রীরামপুর মিশনারি প্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সতীদাহ নিবারণ আইন কবে পাশ হয়, কে ইয়ং মঙ্গল প্রতিষ্ঠা করে, এগুলো এই আলোচনায় খুব একটা ছিল না, এগুলো কিন্তু আলোচনায় তোমাদের পড়বার ক্ষেত্রে থাকতে হবে, বা অন্য কোনো অধ্যায়ে কিন্তু এই প্রসঙ্গগুলো আছে। যেমন আমরা রাজনৈতিক ইতিহাস যখন পড়েছি, আমি আগেই বলেছি, সেখানে আমরা 19 শতকের আন্দোলনগুলোর প্রসঙ্গ কথা বলেছিলাম, এবং আমরা আরো তোমাদের এই বিষয়গুলো জানবার জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই পাঠটিও সহযোগিতা করবে আশা করি। সবকিছু মিলিয়ে বাংলার সমাজ ও রাজনীতি বিষয়ক একটি পূর্ণাঙ্গ ধারণা নিশ্চয়ই তোমাদের মনের ভেতরে তৈরি হবে। তো আমি আসছি একটু সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাপারে। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে সমাজের উৎপত্তি বিষয়ে তোমার মতামত, বাঙালির সমাজ গঠন আলোচনা, প্রাচীন বাংলার সমাজ পরিচয়, মধ্যযুগের সমাজের পরিচয়, ইয়ং বাংলার পরিচয়, রেনেসা বলতে কি বোঝো, যেমন এখানে একদম আলোচিতই হয়নি বা আমার সুযোগ ঘটেনি। তারপরে ব্রাহ্ম সমাজ বলতে কি বোঝো, তারপরে স্বাধীনতার পর বাংলাদেশের যেসব সাংস্কৃতিক সংগঠন বা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার পরিচয় দাও। সেগুলো কিন্তু সবই সমাজ প্রসঙ্গে আমাদের আলোচনার দাবি রাখে। যেমন রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে বাংলার রাজনৈতিক বিবর্তন আলোচনা করো, ব্রিটিশ কালপর্বের সমাজ সংস্কৃতি ও সমকালীন পরিপ্রেক্ষিত বিশ্লেষণ করো, পাকিস্তান কালপর্ব সমাজ সংস্কৃতি ও সমকালীন পরিপ্রেক্ষিত বিশ্লেষণ করো, 19 শতকে বাঙালি সমাজ সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিচয় বা ভূমিকা আলোচনা করো, মীর মোশাররফ হোসেন এবং 19 শতকের সমাজচিত্র এই শিরোনামে একটি নিবন্ধ রচনা করো। এগুলো এই অধ্যায়কে কেন্দ্র করে প্রশ্ন। তোমরা আমার আলোচনা এবং প্রশ্নগুলোর অনুষঙ্গ ধরে বই থেকে আশা করি এটি পূর্ণাঙ্গ ধারণা নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ইয়ের জন্য, অধ্যায়টির জন্য যেসব বইয়ের কথা মনে রাখতে পারি, আগেই বলেছি নীহাররঞ্জন রায়ের বই, অতুল সুরের বই, হারুনুর রশিদ স্যারের যে বইটি, সেটিও যেহেতু আমাদের এখানে রাজনৈতিক চিন্তার বিষয় ছিল, রাজনৈতিক চিন্তার বিষয়ে আরো তোমাদের নিজেরও পাঠ্য রয়েছে, সেই তত্ত্বপাত্য তোমাদের এটি স্মরণ করতে হবে। আর এখানে একটি নতুন বই এর আগে যেটি ব্যবহার করিনি, পল্লী বাংলার ইতিহাস, হান্টারের। বিদেশিরা বিদেশ থেকে এসে, বাইরের দেশ থেকে এসে এদেশের সমাজের যে পরিচয় লিখে, আমরা হয়তো নিজেরা যখন এই সমাজে বাস করি তখন এই সমাজের অনেক কিছুই আমাদের চোখে পড়ে না বা খেয়াল করবার চেষ্টা করি না। এখানে আমরা দেখেছি যে বিদেশিরা কি চমৎকার ভাবে আমাদের সমাজকে, আমাদের জীবনের যে উজ্জ্বল দিকগুলো, বিশেষ করে আমি সমাজ ও রাজনীতির প্রসঙ্গে এই বইটির কথা বলবো এই কারণে যে হান্টার যখন পল্লী বাংলার ইতিহাস, এখানে এই বাঙালির অতিথি পরায়ণ, এই বাঙালিরা কিভাবে একে অন্যের সাথে মিলেমিশে থাকে, নানা অনুষঙ্গই আছে এখানে। কাজেই তোমরা এই বইটিও দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, শেষ করছি। শেষকালে আবারও এই এক কথা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সংকটকে মোকাবেলা করবার জন্য যা যা প্রয়োজন স্বাস্থ্যবিধি মানা এবং নিজের শরীর ও মনের গঠনকে স্বাভাবিক রাখতে যে ধরনের খাদ্যাভ্যাস, যে ধরনের শরীর চর্চা প্রয়োজন, তার সবগুলোই নিয়মিত মানবে। ভালো থেকো সকলে।
শেষ করছি আজ। ধন্যবাদ।